আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি আপনারা দেখছেন, সর্বপ্রতি কী রইল প্রাণঢালা শুভেচ্ছা। আমি জর্জ রয়েছে আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতে মানুষ ঘর ভাড়া নিয়ে কেন থাকে না। প্রত্যেকেরই কম বেশি বাড়ি এবং গাড়ি রয়েছে। তো ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন স্টেপ বাই স্টেপ, তাহলে আমি চমৎকারভাবে বুঝে যাবেন যে হিস্ট্রিটা কি, কাহানিটা কি, এর পিছনে প্রত্যেকে কীভাবে একদম গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। এই গেল এটা। তারপরে কি হয়, তারপরে হলো যে আপনি যে বাড়ি কিনতে যাচ্ছেন, এখন মনে করেন আমি ওই 50,000 বাড়ির দিকে গেলাম না, ওটা একটু ভাঙাচোরা বাড়ি হবে, এর জন্য আমি আসলে বলতে চাচ্ছি না। তো আমি এক কাজ করে আরও একটু ভালোর দিকে বাড়ি যাই, $1,00,000 বাড়ির দিকে যাই। তাহলে এখন $1,00,000 বাড়িটা আপনি কিনবেন, সরকার তো আপনাকে লোন দেবে এবং আপনাকে তো একটা ডাউন পেমেন্ট দিতে হবে, তাই না? তো এখন এই ডাউন পেমেন্ট দেওয়ার এই সিস্টেমটা বাংলাদেশের ক্ষেত্রে কীরকম আমি জানি না, কীভাবে তার আইনকানুনগুলো কীভাবে করছে। তো এই জিনিসটাও আমাকে একটু প্লিজ কমেন্ট করে আপনারা জানেন সেটা কীভাবে করে। এখন আমেরিকার সরকার সেটা কীভাবে করছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হলো আপনি যে বাড়িটা কিনছেন সেই বাড়িটা যদি $1,00,000 ভ্যালু হয়ে থাকে, তাহলে 3.5% কী হবে, আপনাকে ডাউন পেমেন্ট দিতে হবে, মাত্র $3,500। বিশ্বাস হয়? আপনি আমেরিকাতে আসছেন, ফ্রেশ বাংলাদেশে একটা ফ্যামিলি আমেরিকাতে আসছেন, তো এসে টুকটাক কোনো জায়গায় চাকরি বাকরি করেন, $400 মিনিমাম রোজগার করে, এটা কোনো ব্যাপারই না। তো এইভাবে 1.5 বছর 2 বছর আপনি কাজকর্ম করছেন, আর ক্রেডিট স্কোর যে প্রথমটা বললাম 500, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ভেরি সিম্পল। তো যারা আপনারা আমেরিকা থেকে ভিডিওটা দেখছেন তারা জানেন এই 500 ক্রেডিট স্কোরকে এখানে কেউ বেলও দেয় না। তো যাই হোক, তো এইটা হলো আপনার মিনিমাম দরকার। তারপরে কী হলো, আপনি $1,00,000 বাড়ি কিনবেন, 3.5% অ্যামাউন্ট, এই পরিমাণ টাকাটা আপনার ব্যাংকে থাকতে হবে। তার মানে কত, মাত্র $3,500। তো এখন চিন্তা করতে পারেন, আপনি 2 বছর আমেরিকাতে থাকলেন, কাজকর্ম করলেন, সব ঠিকঠাক আছে, আপনার অ্যাকাউন্টে $3,500 নাই? আছে তো। এখন যদি বলেন যে ভাই আমার এটাই নেই, তাইলে ভাই আমার এই ভিডিও দেখা দরকার নেই, আমার ভিডিওটা এখনই অফ করে আপনি দূর হন এখান থেকে। কারণ এটা খুব একটা সিম্পল ব্যাপার। 3,500 কেন, 5,000, 10,000, 20,000 পর্যন্ত ডলার এই অ্যাকাউন্টে জমা রাখা। তো যাই হোক, আপনি সেটা আছে তো হয়ে গেল। তারপর আনুষঙ্গিক আরও কিছু ক্লোজিং কস্ট আছে, সেটা $500-1,000 মতো হতো, এই সেই ইত্যাদি। তো সব কিছু মিলে এখন আপনি একটা বাড়ি কেনার জন্য আপনি একটা প্রস্তুত হইলেন, সরকারের কাছে লোনের জন্য আপনি আবেদন করলেন। এখনও লোনের জন্য লোনটা কীভাবে প্রসেস করে, কীভাবে আবেদন করে, সেগুলো আরেকটা ভিন্ন জিনিস, সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে বলবো। তো এখন আমি শুধু বাড়ি কেনার ব্যাপারটা বলছি, যে প্রথম থেকে শেষ পর্যন্ত ফিনিশিংটা আপনি কীভাবে করলেন। প্রথম হলো আপনি লোন পাবেন, তারপর হলো বাড়ি যখন কিনতে যাচ্ছেন তখন তার প্রসেসটা আমি একটু বলবো। তারপর ভবিষ্যতে যদি এর উপর অন্য কোনো ভিডিও করি, তাহলে ডিটেলস আমি আপনাকে ক্রেডিট নিয়ে বলবো, আর এবং লোনের সিস্টেমগুলো নিয়ে আরও বিস্তারিত বলবো। তো আজকে আমি এখানে নিজেকে লিমিটেড রাখি। তো আপনার 2 বছরের জব আছে, 3.5% টাকা আপনার ডাউন পেমেন্ট আপনি দিতে পারবেন, মানে $3,500 দিতে পারবেন, প্লাস আপনার ক্রেডিট স্কোর 500 রয়েছে। এবং আরেকটা ছোট্ট শর্ত দিয়ে দিয়েছে সরকার, যে তুমি যে বাড়ি কিনবা, এই বাড়ি কিন্তু কিনে আবার ভাড়া দিতে পারবা না, এবং কিনে আবার আরেকজনের কাছে বেচতে পারবা না। এটা একটা ছোট্ট শর্ত দিয়েছে, ভালোর জন্যই দিয়েছে, কারণ সরকার চাচ্ছিল যে তুমি কোথাও ভাড়া টাড়া না থেকে, গাছতলা না থেকে, তুই তোর নিজের বাড়িতে থাক। তো এই জন্য বলছে, শর্তের ভিতরে দিয়েছে 4 নম্বর শর্তে, সেটা হলো তুই ওই যে বাড়িটা কিনতে, সেই বাড়িটা তোর নিজে গিয়ে থাকতে হবে একটা লিমিটেড টাইম পর্যন্ত। লাইফ টাইমে বলেনি, সেটা মনে করেন 2 বছর 5 বছর হতে পারে। এই টাইম পর্যন্ত তোমাকে মাস্ট ওই বাড়িতে তোমাকে থাকতে হবে, যেটা হবে তোমার প্রাইমারি রেসিডেন্স, এই দেশে যেটা ভাষায় যেটা বলে। তো আপনি তো ভাড়া বাড়ি থেকে আপনি ওই বাড়িতে থাকবেন, তো আপনি এই বাড়ি বেচার চিন্তাই বা করবেন কেন, আর এই বাড়ি বেচা কিনা চিন্তা বা করবেন কেন, আর ওই বাড়ি একজনের কাছে ভাড়া দিবেন, এই ফালতু চিন্তা আপনি করতে যাবেন কেন? আপনার তো নিজেরই থাকার জায়গা নেই। তো আপনি যাক সব কিছু ফিল আপ করলেন, এই 4 নম্বর শর্ত করে আপনি জমা দিলেন। জমা দেওয়ার পর আনুমানিক কতদিন সময় লাগে? 30 দিন থেকে 45 দিন সম্ভবত, 30 days to 45 days। তো ব্যাংকের প্রসেস সব হয়ে যাওয়ার কথা। তো আপনি সকল কাগজপত্র যখন দেন, তখন যে ব্যাংকের যে লোকজন রয়েছে, এই লোনের পিছনে যারা কাজ করে, তারা কি করে, এটাকে বলে আন্ডার রাইটার। সো আন্ডার রাইটারের কাছে আপনার এই পেপারসগুলো সব পাঠায়। তো আন্ডার রাইটারের কাজ হলো, আপনি যে ইনফরমেশনগুলো আপনি দিয়েছেন, এই যে 4টা শর্ত পূরণ করে, সেগুলো নিখুঁতভাবে ঠিকঠাক আছে কিনা, এবং কোথাও অন্য কোথাও প্রবলেম আছে কিনা। তো এইগুলো সব তো মিথ্যা যাচাই বাছাই করা এলো এই আন্ডার রাইটারের কাজ। তো আন্ডার রাইটার তো যতই যাচাই বাছাই করুক না কেন, আপনার তো সব নিট অ্যান্ড ক্লিন এমনিতেই পাবে, কারণ আপনি তো ফাইজলামি, ইত্রামি, বদমাইশি আর কোনো মিথ্যা
ফর্জ ডকুমেন্টস এগুলো তো দেনই করার কথা না, আর এগুলো আপনি পারবেনও না এই দেশে। তো যাই হোক, আন্ডার রাইটারের কাজ, আন্ডার রাইটার করছে, সব কিছু করে টুরে দিলে লোন তো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন লোন অ্যাপ্রুভ হওয়ার পর কি আপনার এখন $1,00,000 কি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিব, নাকি বলবো হে আমি পলিথিনের ব্যাগের ভিতরে $1,00,000 রাখছি, তো ওখান থেকে গিয়ে নিয়ে এসো চিপা চাপা থেকে গিয়া? না, বিষয়টা সেটা না, আপনি কিন্তু টাকা চোখেও দেখবেন না। তো এবার আসেন নেক্সট স্টেপে। তো আপনার কিন্তু লোন হয়ে গেল এখন। তো এই ভিডিও দেখি না আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমেরিকাতে কী কারণে মানুষজন ঘর ভাড়া নিয়ে থাকে না, প্রত্যেকেরই কীভাবে নিজেদের বাড়ি ঘর হয়ে যায়। তো সেইটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবং যে উদাহরণটা আমি দিয়েছি সেটা হলো ফ্রেশ বাংলাদেশ থেকে আসা একটা ফ্যামিলির কথা, যারা মোটামুটি 2 বছর ধরে এখানে আছে, এবং 2 বছরের মাথায় সে কী করে বাড়ির মালিক হয়ে যাচ্ছে সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনার কিন্তু লোনের ব্যাপারটা কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে ফেলছি। কি আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানান যে এই লোনের ব্যাপারে আর কি জানতে চান, দরকার হলে স্পেশাল একটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এখন এই লোন তো ফাইনাল হয়ে গেছে, এখন লোন ফাইনাল হওয়া পর্যন্ত এবার বাংলাদেশের ব্যাপারটা আছে। এখন বাংলাদেশে কেমনি কীভাবে লোন ফাইনাল আবেদন থেকে নিয়ে শুরু করে লোন ফাইনালটা করে, এটা আসলে আমি আসলে ভালো জানি না। তো আপনারা যদি রিসেন্টলি বাংলাদেশ সরকারের ব্যাংক লোনের মাধ্যমে কেউ যদি বাড়ির ঘর কিনে থাকেন, তাহলে শুধু এটুকু আমাকে কমেন্ট করে জানেন যে আসলে এই লোন প্রসেসটা, ব্যাংক লোনটা যে অ্যাপ্রুভড হয় ব্যাংকের মাধ্যমে যে অ্যাপ্রুভ প্রসেসটা আপনারা শুধু আমাকে একটু বিস্তারিত একটু লিখে জানেন, যে আমার জন্য এটা ভালো হবে। তো যাই হোক, লোন টোন তো হয়ে গেছে। লোন টোন হওয়ার পর এবার কী হলো, আপনি তো মানে বাড়ি কিনবেন, তাই না? তবে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, এখানে লোন তো হতে আপনার 45 ডেজ সময় লাগছে। এই কথাটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে আসছি। এখন লোন অ্যাপ্রুভ হয়ে আপনার বাড়ির মালিক হওয়া পর্যন্ত হয়তো বা 45 ডেজ ধরে নিলাম, আরও 15 দিন, ধরেন 60 ডেজ সময় আছে। তো এখন 60 ডেজ সময়ের ভিতরে এখন কি লোন টোন অ্যাপ্রুভ হওয়ার পর আপনি বাড়ি কিনবেন, নাকি এই লোন অ্যাপ্রুভ হওয়ার আগেই আপনি বাড়ি ঘর দেখে রাখছেন, বা লোন অ্যাপ্রুভ হওয়ার পর বাড়ি কিনছেন? এইখানে একটা ছোট্ট জিনিস আমি আপনাদেরকে বোঝাই, সেটা হলো লোনটা হয় মানে লোনের জন্য যখন আপনি অ্যাপ্লিকেশন করেন, তাহলে এখানে আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল লেটার দেওয়া হয়। এই প্রি অ্যাপ্রুভাল লেটার অর্থ হলো যে হ্যাঁ, তোমারটা মোটামুটি ঠিকঠাক আছে, বাট ফাইনাল আমরা পরে দেখবো, কিন্তু তোমার এই প্রি অ্যাপ্রুভাল লেটারটা দিয়ে দিলাম, এবার তুমি যাও জায়গায় জায়গায় গিয়ে বাড়ি ঘর দেখো, তুমি কোথায় গিয়ে বাড়ি ঘর কিনবা। এই জিনিসটাকে বলা হয় প্রি অ্যাপ্রুভাল লেটার, লোন প্রি অ্যাপ্রুভাল লেটার। তো লোন প্রি অ্যাপ্রুভাল লেটারটা এখানে খুব সহজেই করা যায়, এখানে কোথাও কোনো কিছু যেতেই হয় না। এখানে ঘরে বসে কম্পিউটারে আপনি 10 মিনিট 15 মিনিট সময় দিলে আপনি প্রি অ্যাপ্রুভাল লেটার পেয়ে যাবেন, কারণ সব কিছু এখানে কম্পিউটার সিস্টেম। আর ইভেন যদি আপনি কোনো ব্যাংকে যেতে চান, তাহলে ব্যাংকের যে অফিসার রয়েছে হয়তো সেই আপনাকে হেল্প করবে এগুলো করার জন্য, যদি এগুলো আপনারা ভালো না বুঝে থাকেন কম্পিউটার ব্যবহারের প্রতি। তো যাই হোক, তো প্রি অ্যাপ্রুভাল তো আপনারা নিলেন। তো প্রি অ্যাপ্রুভালটা হয়ে যায় কিন্তু আপনার সাথে সাথে, যখন আপনি অ্যাপ্লিকেশন করলেন, মানে আপনি বাড়ি ঘর কেনার জন্য মানসিকভাবে আপনি প্রস্তুত। তো লোনের জন্য আপনার এই যে 4টা 5টা শর্ত আছে এফএইচএ লোনের জন্য, এগুলো আপনি মনে করেন যে আপনার জন্য ঠিক আছে। তো করার পর তো আপনি কী করলেন, আপনি আবেদন করেন। তো সাথে সাথে আপনাকে 10 মিনিটের ভিতরে একটা প্রি অ্যাপ্রুভাল লেটার দিয়ে দিবে। তো প্রি অ্যাপ্রুভাল লেটারটা হাতে পাওয়ার পরে এবার আপনি বাড়ি খুঁজতে বের হলেন। তো বাড়ি খুঁজতে গিয়ে কী হলো, প্রি অ্যাপ্রুভাল লেটারের ভিতরে কিন্তু আপনার উল্লেখ রয়েছে যে কত টাকা পর্যন্ত আপনি লোন ব্যাংক আপনাকে দেবে। যেমন $1,00,000 পর্যন্ত, এক্ষেত্রে আমি উদাহরণ দিলাম 1 লাখ, কখনো কারো 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়নও হতে পারে। তবে আমরা 1 লাখ মার্কিন ডলার পর্যন্তই থাকি। তো 1 লাখ মার্কিন ডলার হয় বাংলাদেশি টাকা প্রায় 85 লাখ টাকা। তো 85 লাখ টাকার বাড়ি এখন আপনি দেখতে যাচ্ছেন। তো এখন বাড়িটা কেমনে খুঁজবেন? এখন বাংলাদেশে যে কীভাবে বাড়ি ঘর খুঁজে, এটার ব্যাপারে আমি জানি। এটা একটা অত্যন্ত জটিল প্রক্রিয়া, এবং কত রকম বদমাইশি, ইত্রামি, মিথ্যাচার, ফাজলামি, দুর্নীতি, তারপরে বাটপাড়ি, চুরি, ডাকাতি, এগুলো যে কী পরিমাণ হয় বাংলাদেশে বাড়ি ঘর কেনা বেচার ক্ষেত্রে এই সেক্টরটাতে গিয়ে, সেটা আমার আর বলার অপেক্ষা রাখে না। মাঝে মাঝে টিভি নিউজগুলোতেও দেখি, পত্রপত্রিকাতেও পড়ি। আর আপনারা যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন, অনুরোধ রইল আপনাদের প্রতি, প্লিজ কমেন্ট করে আপনাদের কিছু শেয়ারটা দেন যে ভাই আমি বাড়ি কিনতে গেছি, দেখা গেছে যে বাড়ির মালিক হলো 3 জন, তারপরে পেপারের সমস্যা, এই জালিয়াতি সেই জালিয়াতি, আরও বহুত কাহিনি আছে। তো যাই হোক, এখন সেই ফ্যামিলিটা বাড়ি খুঁজতে বেরিয়েছে। তো বাড়ি খুঁজবে কীভাবে? বাড়ি আবার আপনাকে গিয়ে খুঁজতে হবে না, এখানে বিভিন্ন বাড়ি বেচা কেনার জন্য রিয়েল এস্টেট এজেন্ট রয়েছে। আমি হলো রিয়েল এস্টেট ইনভেস্টর, আর ওরা হলো রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্টের কাজ হলো আপনাকে বাড়িটা
কেনা বেচা সাহায্য করা, সে করবে এটা। তাই আপনি মনে করেন 2-3টা রিয়েল এস্টেট কোম্পানিতে ফোন দিলেন যে ভাই আমার নাম তো জর্জ, আমি এই যে আশেপাশের এই 2-4-5-10 মাইলের ভিতরে আমি একটা বাড়ি কিনতে চাই, এই নাও ভাই ব্যাংক থেকে আমার প্রি অ্যাপ্রুভাল লেটার আছে, তুমি একটা বাড়িঘর খুঁজে বের করো। এখন এই রিয়েল এস্টেটের কাজ হলো আপনার কাছ থেকে ওদের একটা ফর্ম থাকে, ফর্মে একটু সই স্বাক্ষর করবেন, খুব সিম্পল, খুব সাধারণ কিছু ব্যাপার। তো করার পর রিয়েল এস্টেট আপনার জন্য বাড়ি খুঁজতে বের হবে। তো এখন দেখা যাবে যে প্রতিদিন আপনাকে 2-3টা করে সে বাড়ি দেখাবে, এবং মজার ব্যাপার রিয়েল এস্টেট আপনার বাসায় আসবে, রিয়েল এস্টেটের গাড়িতে আপনাকে চড়ে এই 10-20 মাইলের ভিতরে যত বাড়ি ঘর আছে যতগুলো আপনারা দেখানো সম্ভব, মানে এগুলো আপনাকে দেখিয়ে যাবে, একের পর এক দেখিয়ে যাবে। এটা সম্পূর্ণ ফ্রি, আপনাকে 1 টাকাও দিতে হবে না। এই হলো রিয়েল এস্টেট কাজ। এবং রিয়েল এস্টেট এজেন্ট হলো আপনার পিছনে লেগেই থাকবে এই ব্রোকার, যে যতক্ষণ পর্যন্ত না আপনার বাড়ি কেনা হচ্ছে। তো যাই হোক, এখানে কোনো টাকা পয়সা খরচ আপনার নেই, আপনাকে এই বাড়ি দেখালো, ওই বাড়ি দেখালো, এই বাড়ির দাম 60,000, ওই বাড়ির দাম 70,000, এই বাড়ির দাম 70,000, এই বাড়ি ভাঙাচোরা, ছাদ নষ্ট, এয়ার কন্ডিশন নষ্ট, ওই বাড়িতে সুইমিং পুল আছে বাট যা ব্যাক পোর্চ আছে এগুলো ভাঙাচোরা, তারপরে এই সমস্যা সেই সমস্যা, ঘরের ড্রাই ওয়াল ভালো না, তারপরে কিচেন অ্যাপ্লায়েন্সেস মিসিং, এয়ার কন্ডিশন মিসিং, আরও কত কিছু থাকতে পারে। সব কিছু মিলে মনে করেন আপনাকে একটা 20টা বাড়ি দেখালো, 20টা বাড়ির ভেতরে একটা বাড়ি আপনার পছন্দ হলো, যেটা মোটামুটি সব ঠিক আছে, এলাকাও সুন্দর, বাড়িও দেখতে সুন্দর, মোটামুটি দামও ভালো। সে দাম কত মনে করেন $1,00,000। এখন আপনার তো প্রি অ্যাপ্রুভাল লেটার ছিল $1,00,000, এখন তো আপনি সেই বাড়ি কিনবেন। তো কেনার পর আপনাকে আর কিছুই করতে হবে না, আপনি শুধু ওই আপনার যে রিয়েল এস্টেট এজেন্ট ছিল আপনি শুধু সাথে তাকে আকার ইঙ্গিতে বলে দেন, হ্যাঁ ভাই এই যে বাড়িটা দেখে এলাম, এই যে ইয়েলো কালারের বাড়িটা এটা আমার পছন্দ হয়েছে, তুমি আগে বাড়ো, বাস, আপনাকে আর কিছু করতে হবে না। তখন রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে কিছু পেপারে সই স্বাক্ষর করাবে, করার পর এই যে আপনি যে বাড়িটা কিনতে আগ্রহী সেটা প্রপোজাল এই বাড়ির যে মালিক তার কাছে তারা পাঠাবে, এবং বাড়ির মালিকও আবার হয়তো বা এই বাড়িটা যে বেচবে তাদেরও আবার রিয়েল এস্টেট এজেন্ট রয়েছেন। তো যা করার এখন ওই 2 পক্ষের রিয়েল এস্টেট এজেন্ট আলার করে আপনাকে কিছু করতে হবে না। এখন হয়তো বা যদি বাড়ি আপনি যদি দামাদামি না করেন তাহলে হয়তো 1 সপ্তাহের ভিতরে আপনারা কন্ট্রাক্টে চলে আসবেন, মানে আপনি এই বাড়ি কিনছেন এবং সেই বাড়ি বিকছে, একটা আন্ডার কন্ট্রাক্টে চলে আসবে। তো আন্ডার কন্ট্রাক্টে চলে আসার পর কী হবে, এই আন্ডার কন্ট্রাক্টের পেপারটাই চলে যাবে তখন ওই ব্যাংকে। তো ব্যাংকে যখন আপনি ওই আপনার এফএইচএ লোন, কারণ টাকা তো আপনি দিচ্ছেন না, দিচ্ছে হলো আপনার ব্যাংক, সেই লোন ডিপার্টমেন্টে ওরা ওই পৌঁছে যাবে, যা করার ওই পেপার আপনার রিয়েল এস্টেট এজেন্টই করে দেবে, চাইলে আপনি নিজেও করতে পারেন। তো এখন ওই পেপার সব কিছু যখন আপনি ওই আপনার ওই লোন কোম্পানির কাছে সব কিছু জমা দিলেন, তো লোন কোম্পানি যে ওই আন্ডার রাইটারের কথাটা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলে এসেছিলাম, সে আন্ডার রাইটার কী করবে, সেই বাড়ির ভ্যালু কত, সব ঠিকঠাক আছে কি না, বাড়িতে কোনো ভেজাল আছে কি না, এগুলো নানান জিনিসপত্র সে খুঁটিয়ে দেখবে। তারপরে বাড়ির জরিপ করবে, এসে সীমানা মাপবে, তারপরে বাড়ির যে $1,00,000 কিনতেছেন এখানে কোনো রকম বাটপারি করা হয়েছে কিনা, যেমন মনে করেন বাড়ির ভ্যালু হলো 50,000 টাকা, কাগজপত্রে লিখে রাখছে $1,00,000 টাকা, তো এরকম কোনো ব্যাপার ঘটছে কিনা, এবং এই বাড়ির আশেপাশে 10-20 মাইলের ভিতরে এই ধরনের বাড়ি ঘরের দাম কেমন, কোন বাড়ি বিক্রি হয়েছে এবং কি দামে বিক্রি হয়েছে, এই সব যখন রেখে তারা অ্যানালাইসিস করে তখন বুঝে যায় যে এই বাড়িটার ভ্যালু যে $1,00,000 ধরা হয়েছে, মার্কেট ভ্যালু মোটামুটি ঠিক আছে। তো এটা করার কারণে যাতে কোনো আন্ডার ইনভয়েস করা না যায়, কোনো রকম মানে কি বলে ফ্রডুলেন্টের এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে। যেমন আপনি বাড়িওয়ালা আছে, সে বাড়িওয়ালার সাথে আতাত করে তারপর $30,000 বাড়ি আপনি $1,00,000 কিনতেছেন, ব্যাংক আপনাকে $1,00,000 লোন দিয়েছে, পরে আপনার আবার $70,000 ফেরত দেবে হলো এই আসল বাড়িওয়ালা মালিক। এই ধরনের চুরি, বাটপারি, বদমাশি, ফ্রডুলেন্ট যাতে না হয়, সেই জন্য থার্ড পার্টির মাধ্যমে তারা এগুলো সব যাচাই বাছাই করে না, যে বাড়িটা যে আমি কিনতে যাচ্ছি রিয়েলি এটা $1,00,000 ভ্যালু আছে কিনা। এখন তারা আপনাকে কিছু জিজ্ঞেস করবে না, যা করা ব্যাংকের লোকজন আছে তারা এইগুলো করবে, এবং আপনাকে কিছুই করতে হবে না, আপনাকে কেউ কলটলও করবে না। তো এইটা হয়ে যাওয়ার পর তো মোটামুটি 4 সপ্তাহ 6 সপ্তাহ যাই লাগুক না কেন, ঠিক আছে, করার পর এক সময় আপনার ফোন টোন দিয়ে হয়তো জানাবে বা ইমেল করে জানাবে, হ্যাঁ তোমার সব কাগজপত্র সব ঠিকঠাক হয়েছে, এখন বাড়ি কেনার জন্য তুমি প্রস্তুত। এখন তো আপনি কী করবেন, তো চিন্তা করে হ্যাঁ রে বাড়ি কেনার প্রস্তুত, আমি তো টাকা দেখিনি, আমার ব্যাংকেও টাকা আসলো না, এই আসলো না সেই আসলো না, এখন কেমনি কী হবে। এখন যে ব্যাংকের মাধ্যমে আপনারা যখন সেই ব্যাংকের চেহারাও আপনি দেখেননি, হয়তো আপনি আশেপাশে লোকাল কোনো ব্যাংকে যদি গেলে যেতে পারেন, এই যে আমি এখানে এত বাড়িঘর বেচা কেনা করছি, আমি কখনো যে যদি কোনো ব্যাংকের মাধ্যমে কিনে থাকি সেই ব্যাংকটা কোথায় আসলে আমি সেটাও যাই না, সবই হলো ইন্টারনেট নির্ভর, এবং প্রত্যেকের ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে এই দেশে কাজ করতে হয়। কারণ এখানে যেহেতু চুরি, বাটপারি, বদমাশি তেমন একটা নাই, কেউ এখানে ফ্রড এই তো জালিয়াতি করে না, এই ধরনের নকল ভুয়া কাগজপত্র এই ধরনের কোনো সিস্টেম নাই, তো কাজে এরকম কিছুটা হয় না। তো যাই হোক, এখন তো আপনাকে সবই করলো, এখন তো বাড়ি যেদিন হলো এই হলো মানে ফাইনাল ডেট, এখন আপনাকে আজকে বাড়ির চাবি বুঝিয়ে দেওয়া হবে। তো বুঝিয়ে দেওয়া কী হবে, বুঝিয়ে দিতে হলো তো আপনাকে একটা ফাইনাল স্টেপে গিয়ে ওই বাড়ি কেনা বেচা দলিলের প্রশ্নটা আসবে। এইবার আপনাকে দলিলের প্রসঙ্গের কিছুটা বলি। তো এখন সব কিছু ঠিকঠাক থাকার পর এখন বাড়িও ঠিকঠাক আছে, এবং আপনি যে লোন টোন আছেন আন্ডার রাইটার যা কিছু দেখছে সব ঠিকঠাক আছে। দেখার পর কী হলো, তার একজন
নোটারি করে এরকম একজন লোককে আপনার বাড়িতে পাঠাবে বা আপনাকে বলবে যে ওরকম এক জায়গায় যাও তোমার আশেপাশের কোথাও, ঠিক আছে? তো তারা কি করে, তাদেরকে মানে এই নোটারির কাজ হলো আপনার যে আপনি যে বাড়ি কিনতেছেন এবং যে বাড়ি বিক্রি করতেছে তাদের দুজনের সামনে বসে সরাসরি স্বাক্ষর নেওয়া, অর্থাৎ সে হলো সাক্ষী হিসেবে কাজ করে। আর আমেরিকাতে নোটারিটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আইনিভাবে একেবারে প্রতিষ্ঠিত একটা প্রফেশন আমেরিকাতে। তো বাংলাদেশে যেমন খুব সহজে আপনি নোটারি ফোটারি করেন না, নানা রকম দুর্নীতি জালিতে এগলি টেগলি করেন, এমন কিছুটা এইখানে হয় না। যেমন এখানে যে নোটারি যে লোকটা থাকে যে হিসাবটা করবে, নোটারি লোকটার কাজ হলো শুধু আপনার স্বাক্ষরটাকে তার সামনে বসে দিতে হবে, এটি শুধু তার যাচাই বাছাই করে। এবং সে সাক্ষী হিসেবে রয়ে গেল যে এই যে জর্জ যে সাইনটা এখানে করেছে এটা এক্স্যাক্টলি জর্জের সাইন, এবং যেটিকে বাড়ি বিক্রি করছে ওর নাম যদি জন হয়ে থাকে তাহলে জন যে সাইনটা করতেছে এটা হলো তার এক্সিট সাইন। তো সে কী করবে, ওই ব্যাংক কী করবে, দুই পক্ষের কাগজপত্র সব এক করে টেরে তারপরে আপনার কাছে পাঠিয়ে দিবে। ও প্রথম তো তোমার বাড়িওয়ালা সই স্বাক্ষর করে দিছে হয়তো বা, নাহলে হয়তো প্রথম আপনি করবেন, বাড়িওয়ালা পরে করবে। তো যাই হোক একজনের কাছে পাঠালো, প্রথম হয়তো যে বাড়ির মালিক সে হয়তো সই স্বাক্ষর করে আপনার কাছে পাঠিয়ে দিছে, মানে ব্যাংকে পাঠিয়ে দিছে। ব্যাংক আবার কী করছে, ওই পেপারটা আবার আপনার কাছে নিয়ে আসে, এবার করলো তুমি সই করো। এবার নোটারি পাবলিকের সামনে বসে যে নোটারি যে লেডি বা ম্যান যেই থাকো না কেন, আমার এখানে কয়েকবার লেডি আসছিলো তাই সে আপনি ওখানে বসে সই স্বাক্ষর দেবেন, বাস আপনার কাজ হয়ে গেছে। তারপরে আর 2-4 দিন পরে দেখা যাবে আপনার ক্লোজিং হয়ে গেছে। ক্লোজিং হওয়ার কী হলো, ব্যাংকের সব কাগজপত্র হাবিজাবি এগুলো কী হয়, এই প্রপার্টিটা যে সিটির মধ্যে, সেই সিটি বা কাউনি হতে পারে, তো সেখানে যে এই প্রপার্টি দেখাশোনা করে এই প্রপার্টি অ্যাপ্রাইজাল ডিপার্টমেন্টই আছে আলাদা প্রত্যেক সিটিতে, যেটা প্রপার্টি দেখা মানে এই প্রপার্টির বিষয়গুলো তারা দেখে। তো এখানে কি করে, দুই পক্ষের কাগজপত্রগুলি তারা সেখানে পাঠিয়ে দেয়। এখন ও সেই যে প্রপার্টি অ্যাপ্রাইজার যে ডিপার্টমেন্টটা থাকে বিভিন্ন সিটি বা কাউন্টিতে, তো তাদের কাজ হলো এবার মালিকানা পরিবর্তন করা। তা আগে ছিল মালিক হলো জন, এখন হলো জর্জ। তো তখন তারা এটাকে কি করে, তখন এই যে সিটি বা কাউন্টিতে আপনার প্রপার্টি আছে সেখানে ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় গিয়ে তারপরে ওদের সিস্টেমের বিভিন্ন জায়গায় গিয়ে এগুলো এই মালিকানার চেঞ্জ করে সব কিছু ঠিকঠাক করে পুনরায় আপনার নামে কাগজপত্র করে হয়তো 6 সপ্তাহের ভিতরে আপনার বাড়িতে আপনার দলিল একেবারে মেইল করে পাঠিয়ে দেবে, বাস আপনি বাড়ির মালিক হয়ে গেলেন। ওই তো যাই হোক এটা করতে 6 সপ্তাহ সময় লাগে, কিন্তু 6 সপ্তাহ পর্যন্ত তারা ওয়েট করার দরকার নেই, আপনি বাড়িতে যেতে পারছেন, দলিল আপনার দরকার নেই, যারা করার সেটা করবে, আপনি তাদেরকে চোখে দেখার দরকার নেই, আপনি কি ডাকবেন না, জিজ্ঞেস করবেন, এগুলো অটোমেটিকভাবে হবে। তো তারপরে কী হলো, তো আপনি যেদিন সই স্বাক্ষর করে দিলেন নোটারির মাধ্যমে, তার 2-1 দিনের পরে হয়তো আপনাকে বলে দিল যে আপনার বাড়ির যে চাবিটা সেটা কোথায় আছে, হয়তো আপনার মেইল বক্স, বাড়িতে যে মেইল বক্স থাকে সেই মেইল বক্স আছে, অথবা পিছনের কোনো একটা গাছের নিচে আছে, বা সামনে যে ম্যাট বিছানো মানে মাদুর টাদুর কিছু একটা আছে ফ্রন্ট ডোরের সামনে, ওইটার নিচে রাখা। তো এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কয়েকবার এরকম ঘটেছিল যে তারা কি করে, চাবিটা হিসাবে বিশেষ করে মাদুরের নিচে রেখে যায়, ম্যাট বাইরে যে একটা ম্যাট পরা থাকে সেটা নিচে রেখে যায়, বা মেইল বক্সে রেখে যায় যে ওখান থেকে তোমার চাবি নিয়ে নাও, বাস চাবি আপনি পেয়ে গেলেন। এবার ঘর আপনি তালা খুলেন নিজের হাতে, তারপরে দেখেন বুঝেন কী করবেন না করবেন করেন, এই বাড়ি এখন আপনার হয়ে গেছে। তো আসলে এটা একটা মানে অনেক কিছু আমি সংক্ষেপে আপনাদেরকে বলেছি, যদি সময় থাকতো আরও যদি বিস্তারিত ভেঙে বলতাম তাহলে আপনাদের কাছে আরও মজা লাগতো। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে এক্স্যাক্টলি আমি আপনাদেরকে যা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো যে আমেরিকাতে আসার পর একটা ফ্রেশ বাঙালি ফ্যামিলি কিভাবে 2 বছরের মাথায় একটা বাড়ির মালিক হয়ে যায়। এখানে খেয়াল করেন তার কাছে কিন্তু সরকার, আমেরিকার সরকার মাত্র 4টি জিনিস, ছোটো জিনিস তার কাছে চেয়েছিল যে ভাই তুমি যা কিছু করো কিন্তু এটা তুমি প্রমাণ করো যে গত 2 বছর তুমি কোথাও না কোথাও কাজ করেছো। এটা খুব সিম্পল একটা ব্যাপার। আর 2 নম্বর হলো তোমার ক্রেডিট স্কোর যাতে মিনিমাম 500 হয়, এইটাও খুব সাধারণ একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপারটা কী ছিল, 3 নম্বর ব্যাপার তুমি যত টাকা লোন নিতে তার 3.5% যাতে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকে, তার মানে $1,00,000 $3,500। আর 4 নম্বর পয়েন্টটা তারা কী ছিল, যে বাড়িটা তুমি কিনছো সেই বাড়িটা কমসে কম 2 বছর 5 বছর তুমি নিজেই থাকবে, তোমার প্রাইমারি রেসিডেন্ট হবে, এটা আবার আরও কারোর কাছে বেচতে পারবে না, ইভেন এই বাড়ি তুমি ভাড়াও দিতে পারবে না। তা এখন এই পুরো কথা শোনার পর একটা জিনিস হয়তো আপনাদের মাথায় আছে, তো জ্বর ভাই সব তো ব্যাংকের লোন টোন দিল, আর ব্যাংক তো ফ্রি লোন দেয়নি, তো এখন এই লোনের পিছনে ইন্টারেস্ট আছে, জজ ভাই এবার ইন্টারেস্টের কথাটা বলেন। ইন্টারেস্টের কথাটা শুনলে আপনার হাসবেন, এই দেশের ইন্টারেস্ট আর মাসে হিসেবে না বছর হিসেবে হয়ে থাকে। আর বছরে আজকে এই মুহূর্তে যখন আপনার এই ভিডিওটা আমি করছি, বর্তমানে আমেরিকাতে ইন্টারেস্ট রেট হলো
স্ট্যান্ডার্ড, এর চেয়ে তো হয়তো পয়েন্ট এদিক সেদিক হতে পারে, কিন্তু হামুড়ি তেমন কিছু না। সেটা হলো 5.5 to 5.75 আজকে এই মুহূর্তে। তো যাই হোক, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলিনি, সেটা হলো ব্যাংক যে আপনাকে লোন দিচ্ছে সেটা কত বছরের জন্য দিচ্ছে, এই জিনিসটা আমি ওখানে আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হলো FH এর লোনগুলো হয় 30 বছরের। 30 বছর তো বুঝেন, লাইফ টাইম। এখন আপনি যদি 30 বছর হয়ে থাকে যখন আপনি আমেরিকাতে আসছেন, আর আপনাকে লোনটা দিচ্ছে আরও 30 বছরের জন্য, তার মানে 60 বছর। আপনি 60 বছর বাঁচবেন কি নিয়েও সন্দেহ আছে। তো এরকম একটা বিরাট সময় নিয়ে এই লোনগুলো থাকে। এখন 30 বছর ধরে এই লোনটা আপনার এই বাড়িটা আপনার লোনে থাকবে, এবং আপনাকে দিতে হবে কত প্রতি মাসে মাসে। মনে আছে এই যে আমি যে ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে বাড়িটাতে আপনি ভাড়া থাকছেন, সেই বাড়িটা ধরে নেই ছোটোখাটো ভাঙাচোর একটা বাড়িতে থাকেন, সেটা $800 ভাড়া ছিল প্রতি মাসে। এখন আপনি যে এখানে যে লোনটা দিচ্ছেন আপনি প্রতি মাসে, সেই লোনটা কিন্তু আপনার $800 হবে না, $600 থেকে $700 হয়ে যাবে। এর অর্থ হলো আপনি যে বাড়িতে ভাড়া থাকতেন এতদিন এবং $800 করে দিয়ে গেছেন, এখন সেই ভাড়ার টাকার চাইতেও কম টাকা আপনি শুধুমাত্র লোন দেন, এবং লোন দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর 10, 20 বছর, 30 বছর পর আপনি নিজেই এই বাড়ির মালিক হয়ে যাবেন। এখন একটা বিরাট সুযোগ থাকবে আপনার যদি ইনকাম ভালো, সারা বছর তো আপনার $400 করে রোজগার করবেন না, বাড়বে অবশ্যই, আপনার ইনকাম বাড়বে, 500, 600, ইভেন $1000 হতে পারে সপ্তাহে। তো যদি এরকম কোনো সিচুয়েশন হয়, তখন তো আপনার 30 বছর লোন রাখার দরকার নাই। তখন আপনি কী করবেন, যত তাড়াতাড়ি পারেন শোধ করে দেবেন, 2 বছর 5 বছর পরে হয়তো শোধ করে দিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আশা করি আমি সব কিছু আপনাদেরকে খুব নিখুঁতভাবে খুব সুন্দর করে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। আরও কিছু কিছু বিষয় রয়ে গেলো, সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমেরিকাতে আপনাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন রয়েছে, যদি পারেন আমার এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিয়েন, যে হয়তোবা তারা উপকৃত হবে। অনেকে অনেক কিছু হয়তোবা জানেও না, তো সবাই তো আর সব ক্ষেত্রে দক্ষও না, সেটাও একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হলো, আপনারা যারা বাংলাদেশ থেকে আমেরিকাতে আসে প্রস্তুতি নিচ্ছেন, তো ঘরে বসে এখন বাংলাদেশে বসে আপনি জেনে গেলেন যে আমেরিকাতে কিভাবে লোনের মাধ্যমে আপনি একটা বাড়ি কিনতে পারবেন। আর শেষ যে প্রশ্নটা আমি আপনাদেরকে এই ভিডিওতে করব, সেটা হলো যে এই যে বাড়ি কেনা বেচার যে সিস্টেমটা আমি আপনাকে বললাম, যে আপনাকে কোনো দালাল দুলাল কিচ্ছু ধরতে হয়নি, কোনো কিছুই করতে হয়নি। আপনি শুধু একটা রিয়েল এস্টেটকে ফোন করেছিলেন, রিয়েল এস্টেট যা করার করে দিয়েছে, আর আপনার ব্যাংকের টাকা দরকার ছিল, ব্যাংকওয়ালার সাথে কথা বলেছেন আপনি, ব্যাংক বাকি যা করেছে, আপনার কোথাও কোনো কিছুই করতে হয়নি, আপনি ঘরে বসে সব কিছু হয়ে গেছে। এখন যেদিন আপনার বাড়ির কাগজপত্র সই হচ্ছে, সেটাও আপনার ঘরে বসেই হয়েছে। তার মানে আপনাকে কোথাও কোনো কিছুই করতে হয়নি। এবং যারা যারা যে যে ডিপার্টমেন্টগুলোতে ছিল, যে বিক্রি করছে, সে আবার যার মাধ্যমে আপনি গেলেন, সে এবং যেখানে আপনার বাড়িটা আপনার নামে রেজিস্ট্রেশন হলো, অর্থাৎ কাউন্টির যে অ্যাপ্রেজাল ডিপার্টমেন্ট রয়েছে সেখানে, তো সব কিছু কিন্তু খুব নিখুঁতভাবে প্ল্যানিংয়ের মাধ্যমে হলো। কোনো একটা জায়গাতে কিন্তু দুর্নীতি করার, শয়তানি ফাজলামি করার কোনো সুযোগই এখানে নেই, কোনো সুযোগই নেই। তো কাজে এটা কোনো বিষয় না যে আপনি এখানকার মাস্তান কিনা, চেয়ারম্যান কিনা, আপনি এখানকার MP কিনা, এগুলি টেগুলি কোনো বেলই এখানে নেই, অর্থাৎ ক্ষমতা প্রভাব খাটানোর কোনো জিনিসই এখানে নেই। কোনো কিছু জবরদখল করার কোনো সুযোগই নেই, হতেই পারে না, এটা কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না। এগুলো শুনলে এই দেশে মানুষ হাসবে যে এটা কি আদৌ হয় কি না, একজনের জায়গায় জমি আরেকজনে দখল করে নেয়। এই যে যেমন মনে করেন, এই যে গাছতলে বসে আমি এই ভিডিওটা করতেছি, আমার বাড়ির চারদিকে কোনো বাউন্ডারি নেই। একটা ভিডিও আমি করেছিলাম আপনাদেরকে, যখন আমি বাড়ির 4-5টা ঘুরিয়ে দেখেছিলাম, তখন অনেকে চিৎকার করে বলছিল, ও জ্বর ভাই আপনার বাড়ির বাউন্ডারি নেই কেন? বাউন্ডারি নাই এই কারণে, কারণ বাউন্ডারি নিয়ে এই দেশে কোনো মারামারি কাটাকাটি এগুলো কিন্তু কিছু হয় না, কারণ সবাই জানে সবার সীমানা কতটুকু। কেউ কোনোভাবে ভুলেও একজনের বাউন্ডারিতে অপ্রয়োজনে ঢুকে না, ঢোকার কোনো কারণই থাকতেই পারেই না। তো এই হলো পুরো ব্যাপারটা। তো যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা আমার এই ভিডিওটা দেখছিলেন, তো চেষ্টা করেছি আপনাদেরকে অনেক কিছু এই ভিডিওতে বলার জন্য। আর আপনারা যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছিলেন, তো চেষ্টা করেন বাংলাদেশে ব্যাংক লোনের মাধ্যমে বাড়ি কিনতে গেলে কী কী ধরনের হয়রানি হতে হয়, বাংলাদেশ সরকারের কী কী সুবিধা অসুবিধা আছে, এগুলো যদি আপনাদের কিছুটা ধারণা থেকে থাকে, তাহলে প্লিজ কমেন্ট বক্সে এগুলো লেখেন। তো আপনারা ওই লেখা পড়ে আরও বহু মানুষ এগুলো জানতে পারবে, শিখতে পারবে, ইভেন আমি নিজেও শিখতে পারবো। তো যাই হোক, এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন, তাদের সবার প্রতি কী রইল প্রাণ ঢালার শুভেচ্ছা। আরেকটা কথা না বলি না, যদি কোনো কারণে ভিডিওটা আপনাদের ভালো না লাগে, ভাই বকা টকা দিয়ে না, আমি বাংলাদেশকে অপমানও করিনি, ছোটো করিনি, কিচ্ছু করিনি। আমি শুধু আমেরিকাতে কীভাবে বাড়িঘর বেচা কেনা হয় তার প্রথম থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি কোনো কারণে ভিডিওটা ভালো না লাগে, গালি টালি না দিয়ে একটা ডিসলাইক দিয়ে দিন। আপনাদের প্রতি অনেক সালাম রইল। এই যে
গরমে দুপুর কয়টা বাজে এখন 2:30 বাজে, এই গাছতলায় বসে এই আমার নিজের হাতে লাগানো কৃষ্ণচূড়া গাছ এই গাছের নিচে বসে আপনাদের জন্য এই ভিডিওটা করছি। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে চমৎকার কোনো কন্টেন্ট দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।